হ্যাঁ, অবশেষে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তৃতীয় টার্মিনালের দায়িত্ব একটি জাপানি কোম্পানির হাতে যাচ্ছে। একটি জাপানি কনসোর্টিয়াম আগামী 15 বছরের জন্য এই টার্মিনাল পরিচালনা ও রক্ষণাবেক্ষণের দায়িত্ব পাচ্ছে। আমরা সবকিছু বিস্তারিতভাবে আলোচনা করব, তাই শেষ পর্যন্ত সাথে থাকুন। কিন্তু শুরু করার আগে যদি আপনি এখনো সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন, এবং যদি আপনি ঘন ঘন ভ্রমণকারী হন তাহলে ভবিষ্যতে এটি আপনার জন্য সাহায্য করতে পারে। তো বন্ধুরা, দীর্ঘ প্রতীক্ষিত খবরটি অবশেষে এসেছে। প্রায় 1 দশক ধরে আমরা যে খবরের জন্য অপেক্ষা করছিলাম, অবশেষে ঢাকার তৃতীয় টার্মিনাল সম্পর্কে কিছু ইতিবাচক অগ্রগতি দেখা গেছে। প্রথম আলো এবং বাংলাদেশের বেশ কয়েকটি প্রধান সংবাদপত্রে আজ প্রকাশিত সংবাদ অনুসারে একটি জাপানি কনসোর্টিয়াম আগামী 15 বছরের জন্য হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল পরিচালনা ও রক্ষণাবেক্ষণের দায়িত্ব পেতে চলেছে। চুক্তি অনুসারে জেজিসি কর্পোরেশন নামে একটি জাপানি কোম্পানির নেতৃত্বে এই কনসোর্টিয়ামটি তৃতীয় টার্মিনাল ভবন এবং এর সুবিধাগুলো পরিচালনার জন্য দায়ী থাকবে, যার মধ্যে একটি বিমান ট্রাফিক নিয়ন্ত্রণ টাওয়ার নির্মাণও অন্তর্ভুক্ত থাকবে। তারা আগামী 15 বছরের জন্য এই সম্পদের রক্ষণাবেক্ষণের জন্য দায়ী থাকবে। বাংলাদেশের বেসরকারি বিমান চলাচল কর্তৃপক্ষ 1 মাসের মধ্যে জাপানি কনসোর্টিয়ামের সাথে একটি আনুষ্ঠানিক চুক্তি স্বাক্ষর করবে বলে জানা যাচ্ছে। যেমনটি আগেই উল্লেখ করা হয়েছে, জাপান আন্তর্জাতিক সহযোগী সংস্থা জাইকা জাপান সরকারের পক্ষ থেকে এই চুক্তির জন্য একটি আনুষ্ঠানিক সম্মতি প্রদান করবে। আমরা এগিয়ে যাওয়ার আগে আমি আপনাকে একটি প্রশ্ন জিজ্ঞাসা করি। তৃতীয় টার্মিনাল পরিচালনা এবং রক্ষণাবেক্ষণের জন্য একটি পৃথক কোম্পানি থাকার তাৎপর্য কি? আপনি যদি মনে করেন যে এটি সিএএ বা সরকারের চাপ কমাবে, তাহলে আপনার অনুভূতি সঠিক, কিন্তু এর পিছনে আরেকটি গোপন তথ্য রয়েছে। মূল কারণ হলো তারা বিদেশি বিমান সংস্থাগুলোকে বাংলাদেশে আরো বেশি ফ্লাইট আনার জন্য আকৃষ্ট করতে চায়। আপনি দেখুন, বিমানবন্দর টার্মিনাল পরিচালনা এবং রক্ষণাবেক্ষণের জন্য একটি পৃথক প্রতিষ্ঠান থাকা বেশ কিছু সুবিধা বয়ে আনতে পারে। এটি সরকারকে নীতি নির্ধারণ এবং নিয়ন্ত্রণের মতো মূল দায়িত্বগুলোতে মনোনিবেশ করার সুযোগ দেয়। একই সাথে দৈনন্দিন কার্যক্রম একটি বিশেষায়িত বেসরকারি সংস্থার হাতে ছেড়ে দেয়। এর ফলে উন্নত দক্ষতা এবং খরচ সাশ্রয় হতে পারে, যা পরবর্তীতে বিমানবন্দরের অবকাঠামো এবং পরিষেবাগুলিতে পুনর্বিনিয়োগ করা যেতে পারে। এছাড়াও বিদেশি বিনিয়োগে এবং দক্ষতা আকর্ষণ করে সরকার বিমানবন্দরের কার্যক্রম এবং পরিষেবার মান উন্নত করতে পারে, যা শেষ পর্যন্ত যাত্রীদের জন্য আরো ভালো ভ্রমণ অভিজ্ঞতা প্রদান করে, এবং সরকার ঠিক এটি করার চেষ্টা করছে। এখন আমাদের বিষয়ে ফিরে আসি। প্রতিবেদন অনুসারে জেজিসি কর্পোরেশন নামে একটি বিশেষায়িত জাপানি সংস্থাকে টার্মিনাল পরিচালনার দায়িত্ব দেওয়া হবে। যদিও কোম্পানির নামটি এখনো আপনার কাছে খুব বেশি অর্থবহ নাও হতে পারে, তবে বিশ্বাস করুন, তারা বিশ্বজুড়ে বিমান শিল্পে আশ্চর্যজনক কাজ করছে। জেজিসি কর্পোরেশন জাপানের শীর্ষস্থানীয় ইঞ্জিনিয়ারিং, ক্রয় এবং নির্মাণ সংস্থাগুলোর মধ্যে একটি, যাদের বিমান শিল্পে ব্যাপক অভিজ্ঞতা রয়েছে। তারা এর আগে বিভিন্ন বিমানবন্দরে বেশ কয়েকটি বড় প্রকল্প হাতে নিয়েছে, যার মধ্যে রয়েছে টোকিও আন্তর্জাতিক বিমানবন্দর, যা হানেদা বিমানবন্দর, ওসাকা আন্তর্জাতিক বিমানবন্দর, যা ইতামি বিমানবন্দর, এবং জাপানের উত্তরতম দ্বীপের প্রধান প্রবেশদ্বার হিসেবে কাজ করে হোক্কাইডো চিতোস বিমানবন্দর। চুক্তির ক্ষেত্রে এই জাপানি কোম্পানিটি বাংলাদেশের একটি বিশেষ উদ্দেশ্যমূলক কোম্পানি গঠন করবে, যার 74% অংশীদারিত্ব এই প্রকল্পে বাস্তবায়নের জন্য থাকবে। বাকি 26% অংশীদারিত্ব স্থানীয় একটি কোম্পানির মালিকানাধীন থাকবে। জেএসসিসি বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালকের মতে, তারা এই প্রকল্পের মাধ্যমে বাংলাদেশে বেসরকারি বিমান চলাচলের উন্নয়নে অবদান রাখতে খুবই আগ্রহী। তিনি আরও আশ্বাস দিয়েছেন যে তার কোম্পানি নতুন টার্মিনাল ভবনটি বাংলাদেশের একটি ল্যান্ডমার্ক হয়ে উঠুক তা নিশ্চিত করার জন্য সর্বাত্মক প্রচেষ্টা চালাবে। সূত্র মতে, জেএসসিসি কর্পোরেশন ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে তাদের প্রধান নির্বাহী কর্মকর্তার বাংলাদেশ সফরের সময় জাপানি কনসোর্টিয়ামের সঙ্গে চুক্তি স্বাক্ষর করতে পারে। এখন আপনি নিশ্চয়ই ভাবছেন, কেন সরকার অন্যান্য আন্তর্জাতিক খেলোয়াড়দের চেয়ে এই জাপানি কনসোর্টিয়ামকে বেছে নিচ্ছে। আচ্ছা, আপনি যদি ইতিহাসের দিকে তাকান তাহলে আপনি দেখতে পাবেন যে জাপান বাংলাদেশের সবচেয়ে নির্ভরযোগ্য অংশীদারিত্বের মধ্যে একটি। তারা বিভিন্ন ক্ষেত্রে, বিশেষ করে অবকাঠামোগত উন্নয়নে বাংলাদেশকে সহায়তা করার জন্য তাদের আগ্রহ দেখিয়েছে। আপনারা নিশ্চয়ই জানেন যে পদ্মা সেতু নির্মাণ কাজ, যা একসময় স্বপ্নের প্রকল্প হিসেবে বিবেচিত হতো, এখন প্রায় তারা
আর ভাবুন তো, জেসিসি কর্পোরেশন নামে জাপানি কোম্পানিটি এই প্রকল্পের মূল ঠিকাদার না হলেও বিনিয়োগের অন্যতম একটি মাধ্যম। জাপান বাংলাদেশের স্বাধীনতা পরবর্তী সময়ে যতগুলো প্রকল্পের সমাপ্তি টেনেছে, এর আগে কোনো এশিয়া মহাদেশের কোন রাষ্ট্র বাংলাদেশের এত সাহায্য সহযোগিতা করেছে বলে মনে হয় না। এখন আমি আপনাকে কিছু মজার কথা বলি। বিশ্বব্যাংকের প্রত্যাহারের পর যখন বাংলাদেশ নিজেরাই পদ্মা সেতু নির্মাণের সিদ্ধান্ত নেয়, তখন আমাদের নিজস্ব কিছু দেশবাসী সহ অনেকেই আমাদের সক্ষমতা নিয়ে সন্দেহ ছিল। কিন্তু দেখুন আমরা এখন কোথায় আছি। সেতুটি প্রায় প্রস্তুত এবং শিগগিরই এটি বাংলাদেশের অর্থনীতিতে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এটি আমাদের জনগণের নিষ্ঠা এবং কঠোর পরিশ্রম এবং জাপানের মতো আমাদের অংশীদারিত্বের নির্ভরযোগ্যতার প্রতিফলন। বাংলাদেশ সরকার 2019 সালের জুলাই মাসে জাপানি কনসোর্টিয়ামকে তৃতীয় টার্মিনালের নির্মাণ কাজ প্রদান করে। এই প্রকল্পের আনুমানিক ব্যয় ছিল 234 মিলিয়ন মার্কিন ডলার, যা প্রায় 20 মিলিয়ন টাকার সমতুল্য। তবে বিশ্বব্যাপী মহামারী পরিস্থিতি সহ বিভিন্ন কারণে প্রায় 2 বছর ধরে টার্মিনাল ভবনের নির্মাণ কাজ স্থগিত ছিল। সম্প্রতি সরকার নির্মাণ কাজ দ্রুত করতে এবং যত তাড়াতাড়ি সম্ভব এটি কার্যকর করার জন্য একজন নতুন পরামর্শক নিয়োগ দিয়েছে। নির্মাণে বিলম্ব হওয়া সত্ত্বেও সরকার এখন 2025 সালের যে কোনো সময়, বিশেষত অক্টোবরের মধ্যে আভ্যন্তরীণ এবং আন্তর্জাতিক ফ্লাইটের জন্য তৃতীয় টার্মিনালটি খোলার লক্ষ্য নিয়ে এগিয়ে আছে। তৃতীয় টার্মিনাল যুক্ত হওয়ার সাথে সাথে বিমানবন্দরের বার্ষিক যাত্রী ধারণ ক্ষমতা বর্তমান 7.5 মিলিয়ন থেকে বেড়ে 20 মিলিয়নে পৌঁছাবে বলে আশা করা হচ্ছে। সম্পূর্ণরূপে চালু হলে নতুন টার্মিনালটিতে অত্যাধুনিক সুযোগ সুবিধা থাকবে, যার মধ্যে থাকবে শুল্কমুক্ত শপিং, রেস্তোরাঁ এবং ক্যাফে, সেই সাথে আরামদায়ক অপেক্ষার জায়গা। যাত্রীদের নিরবিচ্ছিন্ন ভ্রমণের অভিজ্ঞতা প্রদানের জন্য টার্মিনালটিতে উন্নত প্রযুক্তিও থাকবে। দ্বিতীয় টার্মিনাল ছাড়াও প্রকল্পটিতে একটি বিমান পরিবহন নিয়ন্ত্রণ টাওয়ার, ট্যাক্সিওয়ে এবং অন্যান্য প্রয়োজনীয় অবকাঠামো নির্মাণ অন্তর্ভুক্ত রয়েছে। এই প্রকল্পটি জাপান সরকারের কাছ থেকে একটি সহজ ঋণের মাধ্যমে অর্থায়ন করা হচ্ছে এবং বাংলাদেশ বেসরকারি বিমান চলাচল কর্তৃপক্ষ দ্বারা এটি বাস্তবায়িত হচ্ছে। আমি জানি আপনাদের অনেকেই ভাবছেন যে এই নতুন টার্মিনালটি এয়ারবাস 380 এবং বোয়িং 777 এর মতো প্রশস্ত বডি বিমান পরিচালনা করতে সক্ষম হবে কিনা। আচ্ছা, উত্তর হলো হ্যাঁ। নতুন টার্মিনালে প্রশস্ত বিমান রাখার জন্য যথেষ্ট বড় গেট এবং অ্যাপ্রোচ এলাকা থাকবে। আরেকটি প্রশ্ন যা আমি প্রায়শই পাই তা হলো, এই নতুন টার্মিনালটি কি শাহজালাল বিমানবন্দরের দ্বিতীয় টার্মিনালের মতো আরেকটি সাদা হাতির প্রকল্প পরিণত হবে? আমি আপনাকে আশ্বস্ত করতে চাই যে এটি করবে না, কারণ তৃতীয় টার্মিনালটি সফল করতে প্রতিশ্রুতিবদ্ধ এবং এটি জাতীয় কোষাগারের উপর আরেকটি বোঝা না হয়ে দাঁড়ায় তা নিশ্চিত করার জন্য তারা প্রয়োজনীয় সকল পদক্ষেপ নিয়েছে। যাই হোক, তৃতীয় টার্মিনাল কে পরিচালনা করবে? বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ইতিমধ্যে সিদ্ধান্ত নিয়েছে যে এটি চালু হওয়ার পরে তৃতীয় টার্মিনালে স্থানান্তরিত হবে। জাতীয় পতাকাবাহী সংস্থাটি বর্তমানে দ্বিতীয় টার্মিনালের আভ্যন্তরীণ শাখা থেকে কার্যক্রম পরিচালনা করছে এবং এটি প্রস্তুত হলে তারা নতুন টার্মিনালে স্থানান্তরিত হবে। এর ফলে বিমান সংস্থাটি নতুন টার্মিনালের প্রধান প্রবেশপথে দেশের পতাকা এবং প্রতীক প্রদর্শন করতে পারবে, যা জাতীয় গর্ব এবং পরিচয়ের প্রতীক। এছাড়াও নতুন টার্মিনালে বিমান সংস্থাটির স্থানান্তর যাত্রীদের জন্য সুবিধাজনক এবং আরামদায়ক ভ্রমণ অভিজ্ঞতা প্রদান করবে। বিমান ইতিমধ্যে নতুন বিমানের ডেলিভারি নেওয়া শুরু করেছে এবং তারা আগামী কয়েক বছরের মধ্যে তাদের বহরে বেশ কয়েকটি ওয়াইড বডি দীর্ঘ পাল্লার বিমান যুক্ত করার পরিকল্পনা করছে। তৃতীয় টার্মিনালটি চালু হলে বিমান তার রুট নেটওয়ার্ক সম্প্রসারণ করতে পারবে এবং যাত্রীদের জন্য আরো ফ্লাইট বিকল্প প্রদান করতে পারবে। সামগ্রিকভাবে নতুন টার্মিনালে বিমানের স্থানান্তর বাংলাদেশে বিমান যোগাযোগ বৃদ্ধি এবং পর্যটন প্রচারের একটি ইতিবাচক পদক্ষেপ। ঠিক আছে বন্ধুরা, আজকের ভিডিও এ পর্যন্তই। আমরা আশা করি আপনি ভিডিওটি উপভোগ করেছেন এবং এটি কার্যকর বলে মনে করেছেন। যদি দেখে থাকেন তাহলে ভিডিওটির নিচে লাইক বাটনটি টিপতে ভুলবেন না এবং আপনার বন্ধু বান্ধব এবং পরিবারের সাথে শেয়ার করুন। এছাড়াও যদি না দেখে থাকেন তাহলে দয়া করে এগিয়ে যান এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আমরা আপনাকে সাথে পেয়ে অত্যন্ত খুশি। এতক্ষণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ এবং পরবর্তীতে আপনাকে আবার দেখতে পাবো সেই প্রত্যাশায়। আল্লাহ হাফেজ।